ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের চারপাশে সকালবেলার ছায়া যেন সোনালি হয়ে নেমে আসে। ভেতরে বাইরে ছাত্রছাত্রীদের জটলা, কেউ ক্লাস ছুটি চায়ের দোকানে, কেউ লাইব্রেরির সিঁড়িতে বসে চুপচাপ কারো অপেক্ষায়, কেউ আবার এক হাতে মোবাইল অন্য হাতে সিগারেট নিয়ে ভারী ভারী আলোচনায় মেতে উঠেছে। আলোচনার অংশ রাজনীতি, সিনেমা, প্রেম আর পরীক্ষা। ঢাকার প্রাণকেন্দ্র এই ক্যাম্পাস যেন একটা আলাদা পৃথিবী। এই পৃথিবীর মধ্যে এক কোণে ধীরে ধীরে হাঁটতে থাকে একটা ছায়ামূর্তি, যার গায়ে সস্তা হালকা নীল রঙের একটা শার্ট, ময়লা লাগা প্যান্ট, পায়ে ছেঁড়া কেটস, চুলগুলো উস্কো খুস্কো, চোখে ঘুমহীনতা আর অব্যক্ত যুদ্ধের ক্লান্ত ছায়া লেগে আছে। তার নাম আবির। সে এসেছে এই শহরে, এই ক্যাম্পাসে একটা যুদ্ধ করতে, কিন্তু সেটা কারোর সাথে নয়, বরং নিজের ভাগ্যের সাথে। আজ তার প্রথম ক্লাস। যদিও অন্যরা প্রথম বর্ষেই আসে, সে এসেছে দ্বিতীয় বর্ষের ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে। তার পরিচয় নেই কারোর কাছে, কিন্তু তাকে নিয়ে ঠাট্টার অভাব নেই। ওই যে দেখ, গরিব ডকুমেন্টারি ফিল্মের হিরো ঢুকছে রে। মালটা কে রে? সিরিয়াসলি, এই ছেলের সাথে কি আসলে আমাদের ক্লাস হবে? তার চেয়ে বরং আলু পেঁয়াজের দোকান খুলতো ভার্সিটির সামনে। ওই চান্দু, এদিকে আইন। জি, আমাকে ডাকছেন? নাম কি তোর? গতদিন দেখলাম ভার্সিটিতে এসেছিলি। জি, আমি আবির। কেন ভাইয়া? তোকে কান ধরতে বলেছি, ধর শালা। আমি কি করেছি ভাইয়া? হারামির বাচ্চা, গরিবের বাচ্চা, কান ধর, উঠবস কর। রাব্বি কথাটা বলেই আবিরের গালে জোরে একটা ঘুষি দেয়। আবির পড়ে যায়, উঠে দাঁড়ায়, চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আবিরকে কান ধরে উঠবোস করতে থাকে, আর বাকিরা সবাই হো হো করে আসতে থাকে। রাব্বি বলে, কিরে গরিবের নাতি, তোর গা থেকে তো গরিবের গন্ধ আসে, যা ভাগ শালা। রাবির পাশে দাঁড়ানো তিথি মেয়েটা মুখে হাত চাপা দিয়ে হাসে আর কথাটা বলে। আবির সব শোনে, কিন্তু চুপ থাকে। তার চোখে আজও ভাসছে গ্রামের সেই টিনের ঘর, অসুস্থ মা, বাবার পুরনো ছবি, আর তার হাত ধরে সেই ভর্তির কাগজপত্র। সে জানে আজ অনেক কিছু শুরু হবে, আবার অনেক কিছু হারাবে। এই শহরে তার কেউ নেই, অথচ সে এসেছে এখানে নিজের পরিচয় গড়ে তুলতে। অজানা এক সাহসে সে প্রতিটি ধাপ ফেলছে সেই অপরিচিত রাজত্বে। একই সময় ক্যাম্পাসের অন্য মাথা থেকে ঝোঁকে একটা গাড়ি, সাত রঙের বিএমডাব্লিউ। গাড়ির গায়ে ঠিকরে পড়ে সূর্যের আলো, যেন সেটাই এই ক্যাম্পাসের আসল রাজার আগমন। দরজা খুলে বের হয় একটা মেয়ে, যাকে দেখলেই যেন বাতাস থেমে যায়। তার নাম আনিশা রহমান। চেহারায় যেন রাজকীয় ছাপ, চোখে আত্মবিশ্বাস নয় বরং অবজ্ঞার বেশি লেগে আছে। আনিশার ঠোঁটের নিচে হালকা তাচ্ছিল্যে সবসময় থাকে। তার পরনে আন্তর্জাতিক ব্র্যান্ডের ফর্মাল গাউন, হাতে দামি লেদার ব্যাগ, পায়ে হাই হিল, চুল খোলা, মুখে হালকা মেকআপ। সে একবার তাকালেই যেন কারো মুখ বন্ধ হয়ে যায়। তার পাশে পাশে ছুটে চলে কয়েকজন ছেলে, কেউ তার পানির বোতল এগিয়ে দিচ্ছে, কেউ চেয়ার রাখছে। সে তাকায় না সেসবের দিকে, কথাও বলে না, শুধু চলতে থাকে নিজের গতিতে। ঢাকা ভার্সিটির অঘোষিত রানী যেন। আনিশা আপু, আজকে ক্লাসে কিছু বলবেন তো? এক জুনিয়রের মেয়ের কণ্ঠ। আনিশা হালকা ভ্রু কুঁচকে তাকায়। ক্লাসে কথা বলার মানুষ কম পড়েছে নাকি যে আমি বলবো? এক মুহূর্তে সেই মেয়ে চুপ হয়ে যায়। আনিশার ঠোঁটের কোণে অল্প নেড়ে ওঠে। ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে কিছুই করতে হয় না, শুধু উপস্থিত থাকলেই চলে। প্রথম ক্লাসে আবির ঢুকলো এক কোণে চুপচাপ। কেউ তার জন্য চেয়ার ছেড়ে দেয় না, সে নিজেই নিজের জায়গা করে নেয়। পেছন থেকে কাগজ ছুঁড়ে মারে কেউ, তাকে ট্রল করে, কেউ বলে ওই লুঙ্গি ভাই, ক্লাস নাকি খড় কাটার মাঠ। হাসির রোল উঠে পুরো সেকশনে, সবাই সব কথা শুনে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো আনিশা। তার চোখে সবার ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। হঠাৎ সে থামে আবিরের দিকে, তার চোখে একটা বিস্ময়, একটুখানি বিরক্তি, যেন কেউ তার ক্যাম্পাসে দাগ ফেলেছে, যেন কেউ কাদা দিয়ে সাদা চাদরে হাত দিয়েছে। সে কিছুই বলে না, কিন্তু তার ঠোঁটে বাঁকা হাসি ওঠে। পেছনের বান্ধবীরা ফিসফিস করে হাসে। ক্লাস শুরু হয়। শিক্ষক জটিল প্রশ্ন করেন, সময় বলি একটি ধারণা নাকি এর নিজস্ব গতি আছে? সবাই চুপ, কারোর থেকে কোনো উত্তর স্যার পেলেন না। তিনি সবার দিকে তাকে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। হঠাৎ আবির হাত তোলে, স্যার ইশারা করে, সবাই পেছনে তাকায়। গরিব ছেলেটা দাঁড়িয়ে উত্তর দেয়, স্যার, এটা একটা দর্শন তত্ত্বের বিষয়। অনেক দার্শনিক যেমন ইমানুয়েল কান্ট মনে করতেন সময় হলো আমাদের চেতনার একটি কাঠামো, অর্থাৎ সময় বাইরের বাস্তব জগতের কোনো বস্তু নয়, বরং আমাদের মস্তিষ্ক যেভাবে ঘটনা উপলব্ধি করে সেই রকম একটি মানসিক ছাঁচ। সুতরাং এই দৃষ্টিতে সময় একটি ধারণা, যার অস্তিত্ব আছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। অন্যদিকে আইজ্যাক নিউটনের মতে সময় একটি বাস্তব সত্তা, তা আমাদের চেতনার উপর নির্ভর করে না। সময় চলতে থাকে,
যেমন নদীর প্রবাহ, তা আপনি অনুভব করুন বা না করুন, এই দৃষ্টিতে সময়ের নিজস্ব গতি আছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, নিউটনের মতে সময় একটি নিরবিচ্ছিন্ন ও অভিন্ন প্রবাহ, যা সব জায়গায় একইভাবে চলে, অর্থাৎ সময়ের নিজস্ব গতি আছে এবং সেটা সবার জন্য এক। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব মতে এখানে বিষয়টি অনেক জটিল ও চমকপ্রদ। আইনস্টাইন বলেন, সময় স্থির নয়, এটা পরিবর্তনশীল। আপনি যদি অনেক দ্রুত চলেন, প্রায় আলোর গতিতে, তখন আপনার জন্য সময় ধীর গতিতে চলে। মহাকর্ষ শক্তি বেশি থাকলেও সময় ধীরে চলে। তাই বিজ্ঞানের ভাষায় সময় শুধু ধারণা নয়, এটি বাস্তব এবং এর নিজস্ব গতি আছে, যা আপনার গতি ও মহাকর্ষীয় বলের উপর নির্ভর করে। আবির একেবারে নিখুঁত, গুছানো এবং পরিপূর্ণ ব্যাখ্যা করে দেয়। পুরো ক্লাস চমকে যায়, এমনকি শিক্ষক বলে ওঠেন, তোমার তো অনেক গভীর চিন্তা আছে। আনিস আবার স্পষ্ট বিরক্ত হচ্ছে। এমন একজন ছেলে যার পরনে 500 টাকার জামা, সে কিভাবে তার ক্লাসে আলোচনা কেন্দ্র হয়ে যায়? এটা সে সহ্য করতে পারে না। তার চোখের কোণ কাঁপে, ভেতরে ভেতরে আগুন জ্বলে। ক্লাস শেষে হঠাৎ করে বৃষ্টি নামে। সবাই ছুটে আশ্রয় নেয়, কেউ গাড়িতে, কেউ ক্যান্টিনে। আনিশা ছুটতে শুরু করে, তার জন্য ছাতা এগিয়ে দেয় এক ছেলে। আনিশা সব গ্রহণ করে না। ওদিকে আবির থাকে এক পাশে সিঁড়িতে বসে, তার হাতে ছেঁড়া একটা খাতা, জামা ভিজে গেছে, চোখে অন্য মনস্ক দৃষ্টি, শরীরে কাঁপুনি ধরেছে, কিন্তু তার মুখের কোনো অভিযোগ নেই। পেছন দিয়ে হেঁটে যায় আনিশা। এক বন্ধু বলে ওঠে, এইসব ছ্যাদা টাইপের ছেলেদের আবার স্বপ্নও থাকে দেখছি। তুই দেখ, মাস দুয়েকের মধ্যে নিজেই গায়েব হয়ে যাবে। এরা ভার্সিটিতে চান্স পায় কিভাবে? বেটা কাজের লোক। আবিরকে দেখে তার কণ্ঠে করুণা নয়, ছিল অবকা। সে যেন ঘোষণা দেয়, এই শহরটা তার, এই ক্যাম্পাস তার, এখানে গরিব মানুষের থাকার জায়গা নেই। আবির শোনে, মুখ ঘুরিয়ে নেয়। তার চোখে জল না থাকলেও হৃদয় ভেঙে পড়া শব্দটা বৃষ্টির শব্দে ঠেকে যায়। সে মাথা নিচু করে খাতার পৃষ্ঠায় কলম চালাতে থাকে, যে নিজের গল্প লিখছে অথবা ভবিষ্যতের কোনো প্রতিশোধ। রাতের বেলা একটা পুরনো মেজ ঘর, ছাদের ফাঁক দিয়ে টুপটুপ করে পানি পড়ছে নিচে। একটা হ্যাটাক লাইট জ্বলছে টেবিলের উপর। আবির একা বসে, সামনে তার মায়ের ছবি। আবিরের পুরনো বাটন ফোন বাজে। তার মা ফোন করেছে। রিসিভ করে আবির। ওপাশ থেকে তার মা ফোনে কাপা গলায় বলে, তুই ঠিক আছিস তো বাবা? তোকে কিছু করে নাই তো কেউ? কাউকে কিছু বলবি না, পড়াশোনা ঠিক মতো করিস, সেলাইয়ের কাজ করে যা পাবো তোকে পাঠাবো বাবা। আবির মিথ্যে হাসে, খুশি ভাব নিয়ে বলে, এখানে কোনো সমস্যা নেই মা, সবাই অনেক ভালো, আমাকে অনেক হেল্প করবে। মা আমি ভালোই আছি, সবাই অনেক ভালো এখানে, তুমি টেনশন করো না। পড়তে হবে মা, রাখছি। আচ্ছা বাবা, রাতে খেয়ে নিস। আবির ফোন রেখে সেই জানলার বাইরে চেয়ে থাকে। চোখ দিয়ে পানি পড়তে থাকে তার। গালটা ব্যথা হয়ে গিয়েছে। ঢাকার ঝলমলি শহরে তার মতো গরিব মানুষের কোনো জায়গা নেই, অথচ সে এসেছে এখানে নিজের প্রমাণ করতে। তার চোখে যে ঘুম নেই, তবুও স্বপ্ন আছে। তার হাতে শক্তি নেই, তবুও জেদ আছে। সে জানে কোনো না কোনো দিন তার আলো নিজেই ছড়িয়ে পড়বে, আর এই শহর একদিন তাকে চিনবে, চাইলেও ভুলতে পারবে না। পরদিন সকাল, কার্জন হলের ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই করছে। ছেলে মেয়েরা দল বেঁধে হাঁটছে, কেউ হেডফোন কানে দিয়ে ব্যস্ত, কেউ কারোর হাত ধরে হেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝে আবির যেন একটা ছায়া। সে নিজের খাতা বই হাতে ধরে হাঁটছে, চোখ নিছু, মনে যতটা না সংশয়, যাচ্ছে বেশি আত্মনিয়ন্ত্রণ। বেশ কয়েকজন সিনিয়র ছেলে মেয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আবিরকে ডাক দেয়, এই চান্দু, তোর ব্যাগটা তো দেখি বেশ পুরনো। কত বছরের ওই ব্যাগ? গার্লফ্রেন্ড গিফট করেছে নাকি? ওই এদিকে আয়। আবির দাঁড়ায় না। 2-3 জন ছেলে এসে আবিরের হাত টেনে আনে রাব্বির কাছে। রাব্বির গালে জোরে একটা চোর বসিয়ে দেয়। আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। কেউ কিচ্ছু বলছে না, সবাই হাঁ করে তাকিয়ে আছে। রাব্বির বলে, আমার জুতা পরিষ্কার করে দে। তুই নয়, তোকে দিয়ে বলেছি, কেউ কিছু মনে করবে না। তোকে তো এমনিতে মুচির মতো দেখতে লাগে, দেশ শালা। আবির বসে, রাব্বিরা হাসতে থাকে। পায়ের কাছে বসে আবির। আবির টিস্যু চায় মোছার জন্য। রাব্বি তখন আবিরের চুল ধরে টেনে বলে, শালা তোর শার্ট খুলে মুছ। আবির মুছে দেয়। রাব্বিরা লাথি মারতে থাকে। আবির মন খারাপ করে চলে যায় সেখান থেকে। পেছন থেকে ওরা আবিরকে নিয়ে টিচ করতে থাকে। আবির সব শোনে, কিচ্ছু বলে না, চুপ করে হাঁটে। চোখের কোনো হিংসা নেই, তবু চোয়ালের দ্রুততা দেখে যে কেউ চুপ করে যায়। একটা ক্লাস করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আবির এক কোণায় বসতেই কয়েকজন এসে বলে ওঠে, এই ছেলে, টেবিলটা আমাদের বুক করা, ওঠ ওখান থেকে। ক্যান্টিন কি বুক করা হয়? তাছাড়া আমি বসে গেছি যখন, আপনারা অন্য টেবিলে বসেন। একজন রাগী সামনে এসে দাঁড়ায়, আবিরের শার্ট চেপে ধরে। শালা হারামি,
তোর গালের দাঁত আছে তো, সবগুলো ভেঙে রেখে দেবো। আবির ঠান্ডা গলায় বলে। ভাই এমন কেন করেন? আমি তো কিছু করিনি। আমি গরিব বলে কি আমার রক্তের দাম নেই? চুপ শালা, যা ভাগ। আবিরকে বের করে দেয় ক্যান্টিন থেকে। সে আর ভার্সিটিতে থাকে না, চলে আসে সেখানে। ভাঙা মেসের এক কোনায় ঘরে আবির বসে আছে। রাত হয়েছে। আবিরের সামনে 3টা খোলা বই, পাশে হাতের কাছে শুকনো পাউরুটি, হাতে কালি লেগে আছে। সেই বইয়ের দিকে তাকিয়ে নিজেই বলে, আমার জীবনটা যদি অন্ধকার হয় তবে আলো খুঁজে নিতে হয় বইয়ের ভেতর। সেই আলো আমার কাছে রাখতে হবে, বড় হতে হবে আমাকে। পরদিন আবির ক্লাসে আসলো। সবার শেষে বসেছে। স্যার এসে আজকে সবার নিজের মতো করে ছোট্ট গল্প লিখতে বলে। সময় বেঁধে দেয় 15 মিনিট, শব্দ বেছে দেয় 200। সবাই লিখতে বসেছে, আবিরও বসেছে। 10 মিনিট যাবার পর আবির দাঁড়িয়ে বলে, স্যার হয়ে গিয়েছে। সবাই অবাক হয়, কি ব্যাপার, এই ছেলেটা পড়াশোনায় যে সেই এগিয়ে। স্যার ওর খাতা জমা নেয়, সবাইকে লেখা থামাতে বলে। তবে আনিশা এসতে বিরক্ত হয়। এই গরিব ছেলের জন্য সবাই কেন লেখা থামাবে? আনিশা এসব মেনে নিতে পারে না। আনিশা বিরক্তিতে খাতা ছুঁড়ে দেয়। স্যার খাতা হাতে নিয়ে দেখতে থাকে। ক্লাসে এখন আবিরের নাম উচ্চারিত হচ্ছে সম্মানের সুরে। শিক্ষক বলেন, আজকের শ্রেষ্ঠ বিশ্লেষণ দিয়েছে আবির, চিন্তার গভীরতা অসাধারণ। আনিশা লক্ষ্য করে এই ছেলেটার জন্য তার পরিচিতি দেয়াল নড়ে উঠছে। আনিশার বান্ধবী রীতি বলে, এইসব ছোট লোক লেলে বহুত দেখেছি। যেহেতু সে ব্রিলিয়ান্ট, তাই ওকে আমি একেবারে গায়েব করব না। আমি তাকে এমনভাবে গড়ব যেন সে নিজেই নিজেকে ভেঙে ফেলে। স্যার আবিরের লেখার খাতা হাতে নেয়। সবাইকে শিক্ষক আবিরের লেখা পড়ে শোনায়। এই লেখাটার নাম শহরের প্রান্তে জন্ম কেন্দ্রে পৌঁছানোর আরতি, লিখেছে আবির হাসান। লেখাতে দারুণ মুগ্ধতা ছড়িয়েছে, তার জন্য একটা তালি দাও। কেউ তালি দেয় না, কিন্তু আনিশা তালি দেয়। এতে সবাই অবাক হয়, কিন্তু কেন সে তালি দেয় কেউ বুঝতে পারে না। কয়েকদিন কেটে যায়। একটা ফাংশন হয়। আবির পুরনো কাপড় পরে এসে স্টেজে কবিতা আবৃত্তি করে। টিচাররা আবিরে যেন ভক্ত বনে যায়, যেটা আনিশা সহ্য করতে পারে না। আনিশা আবার নতুন করে খেলবে। সে ক্যাম্পাসের আবিরকে খুঁজে বের করে। আনিশা আবিরের সাথে কথা বলতে চায়, কিন্তু আবির ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। আনিশার বান্ধবীরা এটা দেখে হো হো করে হাসতে শুরু করে দেয়। আনিশা খুবই জেদ জমে, কিন্তু আপাতত সে কিছুই বলে না, নিজেকে সামলায়। আবির পরদিন ক্যাম্পাসে আসে, নিজের মতো হাঁটছে। হঠাৎ রাবি সামনে এসে দাঁড়ায়। সে আবিরকে বলে, ওই শুনলাম তুই নাকি ক্লাসে বেশ অ্যাক্টিভ, বেশ পড়াশোনা করিস। হ্যাঁ। গুড বয়। তা বাবুর শোনা, তোমার একটা কাজ আছে, দেখি আগে ব্যাগটা দাও তো। ব্যাগ নিয়ে কিছু করবেন না ভাই, আমার মায়ের ছবি আছে। আচ্ছা, কিছু করবো না। তুমি গিয়ে আনিশাকে প্রপোজ করবে, আর নিজের মতো স্টাইল করে বলতে হবে। যদি না করিস তবে তোর ব্যাগ থেকে তোর মায়ের ছবি বের করে মোটা নষ্ট করে দেবো। ভাই দেখেন, এমন করবেন না, আমি কোনো আনিশাকে চিনি না। সময় শুরু হচ্ছে এক্ষুনি, আধা ঘন্টার ভিতরে আসবি, যা। আবির উপায় না পেয়ে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে সে আনিশাকে খুঁজে বের করে। আনিশা ওর বন্ধুর সাথে দাঁড়ানো। আবিরকে দেখে ওর বান্ধবীরা বলে, আনিশা আমি তোমাকে ভালোবাসি অনেক, তুমি কি আমাকে ভালোবাসবে? আনিশা কিছু বলতে যাবে, তার আগেই তিথি এসে আবিরের গালে চড় দেয়। তিথি থাম। আবির দৌড়ে চলে আসে। আবির কাছে আসতেই ওর ব্যাগটা পানির ওপর ছুঁড়ে মারে। তারপর আনিশা তিথিকে বলে, তুই আবিরকে মারলি কেন? আমি তো অন্য প্ল্যান করছি, ওর সাথে প্রেম করব। হ্যাঁ, প্রেমের নাটক করব। প্রেমে এমনভাবে ফাঁসাবো যেন সে নিজেই বাধ্য হয় সব ছাড়তে। আমাকে তো চেনে না, আমি কি করব সে ভাবতেই পারেনি। ভার্সিটির অনেক নেতা বড় লোকদের আগমন, তাই একটা বিরাট বড় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের আয়োজন করেছে আধুনিক সমাজের রং চড়িয়ে সংকট বিষয়ে একটি ছাত্র উন্মুক্ত প্রতিযোগিতা। বিভাগের শিক্ষকরা বলেছিলেন, যার বক্তব্য সবচেয়ে প্রভাব ফেলবে সে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রকাশ স্থান পাবে। তালিকায় নাম ছিল প্রায় 40 জন ছাত্রছাত্রী, তার মাঝে আনিশা এবং আবিরও আছে। সবাই ধরেই নিয়েছিল আনিশা জিতবে, কারণ সে একদিকে যেমন স্টার, তেমন কথায় বলতে পারে অনায়াসে। তাছাড়া প্রতি বছর সেই জিতে আসে। আনিশা তার বক্তব্য শেষ করে। এবার পালা আবিরের। আবির তার পুরনো পাঞ্জাবি পরে মঞ্চে উঠে দাঁড়ায়, হাত পা শক্ত, চোখ স্থির। চারপাশে কেউ কেউ হাসে। সবাই মনে চলছে একটা গরিব ছেলে কি আর বলার মতো খুঁজে থাকে। কিন্তু আবির কারোর দিকে না তাকিয়ে মাইকটা ঠোঁটে ছুঁয়ে বলে, আমার নাম আবির। আমি এই শহরে এসে প্রথম বুঝেছি গায়ের রং বা জামার দাম দিয়ে মানুষ মাপা হয়, কিন্তু আমি আজ বলবো পরিচয় আসলে কিসের। তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, শুধু একটা সরল বিষাদ। সে বলতে শুরু করে, আমার গ্রাম কুমিল্লার এক গ্রামে, যেখানে সন্ধ্যা মানে কুয়াশায় গা ঢাকা দেওয়া শব্দ। মা
একা হাতে মানুষ করেছে আমাকে। বাবা ছিল না, তাই আমার পরিচয় শুধু মায়ের নামে। আমি পড়াশোনার জন্য প্রতিদিন নদী পার হতাম, বই মাথায় করে নিয়ে। তখন কেউ আমার নাম জানতো না, শুধু বলতো ওই গরিব ছেলেটা একদিন বড় হবে। মা দক্ষ একজন ট্রেলার্স। একদিন মা আমাকে বলেছিল, আবির, মানুষ চেনা যায় কষ্টে। যদি কষ্টে দাঁড়িয়ে থাকতে পারিস তবে মানুষ তো হবি, তার চেয়েও বড় কিছু হতে পারবি। সেই কথা নিয়েই আমি শহরে এসেছি। অনেক অপমান, অনেক হেয়তা সহ্য করছি, কিন্তু প্রতিবার মনে পড়ে আমার নাম আবির, আর আমি এখনো ভাঙি নাই। আমি এখনো আছি, কারণ আমার অস্তিত্ব কাগজের মতো পাতলা নয়, মার চোখের মতো গভীর। আবির থামে এখন। তার কণ্ঠে কাঁপুনি নেই, চোখে পানি নেই, তবুও তার প্রতিটা শব্দ যেন কারোর বুক কাঁপিয়ে দেয়। সারা অডিটোরিয়ামে নীরবতা ভর করে, কেউ হাসে না, কেউ নড়ে না, সবার চোখ স্থির। শেষে যখন আবির বলল, আমি জানি না আমি এই শহরের লম্বা দালানের কোন জানালায় জায়গা পাবো কিনা, কিন্তু আমি জানি প্রতিদিন আয়নায় তাকিয়ে বলি, আবির, তুমি আজও হারো নাই। আবির কথা শেষ করে তখন শিক্ষকরা উঠে দাঁড়িয়ে তালি দেয়, সবাই বাহবা দিতে শুরু করে। আবির সেখান থেকে চুপটি করে চলে আসে নিজের ঘরে। ঘটনার ফলাফল বের হয় 3 দিন পর। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে পোস্টার টানানো হয়, আবির হাসান আত্মপরিচয়ের ভাষায় প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রকাশনের শ্রেষ্ঠ বার্তা নির্বাচিত। নিউজ স্টারের ছবি আসে, অনলাইনের উদ্ধৃতি ছাপা হয়, কেউ তাকে নিয়ে ব্লগ লেখে। আর আনিশা ক্লাসে ঢুকতেই তিথি বলে ওঠে, ওই ছেলেটার মধ্যে একটা জাদু আছে, ধীর গভীর মনে এমনভাবে নাড়া দেয় যে বুঝতেই পারবি না কবে যেন সে মাথায় উঠে গেছে। চুপ করবি তোরা, এসব সহ্য হচ্ছে না। ও কি কেউ পাত্তা দিত না আগে, এখন সবাই ওর নাম নিচ্ছে। আমার চেহারা, আমার নাম সব ভুলে গেছে যেন। আমি তোর প্রতিশোধ নেবই, তুই একটু চুপ কর তো। তিথি মাথা নিচু করে থাকে, কিছু বলে না, কারণ সেও জানে আনিশা ঠিক বলছে। এই ক্যাম্পাস এখন আবিরের নাম জানে, মুখ না চিনলেও। আনিশা আজ আর ক্লাস করে না, সে বেরিয়ে আসে। রাতে আনিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটার জন্য আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, এখন সবাই ওকেই দিচ্ছে। ওকে আমি শুধু থামাবো না, বরং ওকে আমি ভালোবাসতে বাধ্য করব, আমার মতো মানুষকে ভালোবাসতে। তারপর সে হাসে, নিজেকে দেখে, তারপর আবার বলে, তখন ওকে আমি ছেড়ে দেবো ভালোবাসার গেমস খেলবো তো এবার আমি, যেমনটা আমি চাই। সেই রাতেই আনিশা তার ডায়েরিতে লেখে, এই যুদ্ধ আমি হারবো না। এই ছেলেটাকে আমি আমার পৃথিবীতে টেনে নিয়ে আসবো, এতটা দুর্বল করে ফেলবো যে আমাকে ছাড়া সে শ্বাসও নিতে পারবে না। অন্যদিকে আবির মেসের দরজায় দাঁড়িয়ে চুপচাপ রাতের বাতাসে চোখ বন্ধ করে ভাসছে। এই সম্মান যেন মায়ের মুখে হাসি আনে, এটাই চাই। আমার বড় হতে হবে। সে জানে না একটা আগুন তার দিকেই এগিয়ে আসছে, ভালোবাসা আর প্রতিশোধ একসাথেই হাতে নিয়ে। সকালে আবির ক্লাসরুমে ঢুকতেই পেছনের বেঞ্চে বসে থাকা আনিশার চোখ ছুঁয়ে গেল তার উপর। আজকে আনিশা ইচ্ছে করেই পেছনের বেঞ্চে গিয়ে বসেছে। আজকে সে পরেছে সাদা কলা ছাপার একটা সালোয়ার, মুখে হালকা মেকআপ। তার চারপাশে ছিল 5-6 জন ছেলে মেয়ে, যারা সবসময় তাকে ঘিরে রাখে। আবির এগিয়ে গিয়ে প্রথম সারির বাঁ দিকের কোণে বসে, কারোর দিকে তাকায় না। সে যেন এখানে নেই, থাকাটা তার অপ্রয়োজনীয়। কিন্তু এই অনাহত উপেক্ষা যেন ছুঁয়ে যায় আনিশাকে। সে চোখ ছড়াতে পারে না, কিছু একটা কাঁচার মতো বিদ্ধে থাকে তার ভেতর। আবির লক্ষ্য করে আনিশা তার দিকে বারবার তাকাচ্ছে। বিষয়টা আবিরের মাথা আর ভিতর ঘুরপাক খায়। এমনিতে প্রপোজের পর আবির আনিশাকে অনেক ভয় পায়। ক্লাস শেষ হয়, সবাই বের হচ্ছে, সবার আগে আবির বের হলো। সে বেরিয়ে এসে সিঁড়ির সামনে দাঁড়ায়, অপেক্ষা করে আবিরের জন্য। সবার শেষে আবির আসতেই আনিশা বলে, এই যে তুমি তো বেশ পরিচিত হয়ে উঠেছো আজকাল, এই জন্য কি আমি তাকালে চোখ সরিয়ে নিচ্ছ বুঝি? আবির চমকায়, সে ভয় পায়। আবির থামে না, শুধু মাথা ঝাঁকিয়ে চলে যায়। কোনো হাসি নেই, উত্তর নেই, যেন কথাটা বাতাসে ছুঁড়ে দেওয়া একটা শুকনো পাতা। আনিশার বান্ধবীরা এইসব দেখে হেসে ফেলে। আনিশা আরও রাগ করে, তার মনে আরও জিদ চেপে আবিরকে সরানোর। তিথি এসে আনিশার সামনে দাঁড়ায়, বলল, এই ছেলেটা জানে না কার সঙ্গে সে কথা না বলে চলে গেছে। ওকে আমি ঠিক শেখাবো অহংকার কি জিনিস। বেটা, ভাব নিলি না? তোর ভাব আমি বের করব। 2 টাকার ফকিন্নির ছেলে কোথাকার। পারবি পারবি, তুই পারবি, চল এখন বাড়িতে। পরের দিন ক্যান্টিনে আনিশা কয়েকটা ছেলের সঙ্গে বসে। আবির ক্যান্টিনে এসে একটা টেবিলে একা বসে বই পড়ছে। হঠাৎ আনিশা তার বন্ধুদের গলার স্বর জোরে বলে, তোদের মনে হয় না এখনকার কিছু ছেলে একটু বেশি বড় ভাবছে নিজেকে? চেহারা নেই, ব্যাকগ্রাউন্ড নেই, তবু মনে করে পৃথিবী ওদের জন্যই বানানো। মানে 2 টাকার গরিব পোলা কথা বলতে গেলেও ভাব নেয়।
আনিশার সাথে বাকি ছেলেমেয়েরাও হেসে ওঠে। আবির সেদিকে তাকায় না, কাউকে কিচ্ছু বলে না। সে পড়া বন্ধ করে না, সে উঠে চলে আসে সেখান থেকে। পরদিন লাইব্রেরির গেটের সামনে হঠাৎ দেখে আবির। আনিশা হাত গুটিয়ে বলে, এই ছেলে, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? আবির কিছুক্ষণ চুপ থেকে বলে, পচা শামুক হয়ে শুধু শুধু আপনার পা কাটতে চাই না। মানে? আপনি নিজেকে যে জায়গায় রাখেন বা আপনি বড় পর্যায়ের মানুষ, বড়লোক অনেক, আমি সেখানে নিতান্তই 2 টাকার ফকিন্নি, তাই পচা শামুক রয়ে গেলাম। আনিশা মুহূর্তের জন্য থেমে যায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। আবির চলে যায়। তানিশা আবারও বিরক্ত হয়, এই ছেলে তার সাথে কেন বেশি কথা বলছে না? কথা না বলে পচবে কিভাবে? রাতে রুমে বসে আবির ডায়েরিতে লিখতে থাকে। আনিশা আমাকে অপমান করে, তার কথায় বিষ থাকে। আমি বুঝি সে রাগে আমাকে তাচ্ছিল্য করে, কিন্তু কেন যেন তার প্রতিটা তাচ্ছিল্য আমার মনে এক একটা শব্দ হয়ে জন্ম নেয়। আমি তাকে ভালোবাসি না, তবু তার প্রতিটি অবজ্ঞা আমাকে টানে কেন? অন্যদিকে আনিশা আজও আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ফিসফিস করে। ওকে এত সহজে ভাঙা যাবে না, ওকে ভালোবাসা দিয়ে নষ্ট করতে হবে। এমনভাবে কাছে টানবো যেন ওর সমস্ত আত্মমর্যাদা গলে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা করিডোরে এখন আবিরের নাম উঠে আসে। শিক্ষকরা তাকে ক্লাসে ডাকে, প্রশ্ন করে, অন্যরা তার লেখা পড়ে মুগ্ধ হয়। কেউ কেউ তাকে নিজের পড়ার নোট চায়। এই অদ্ভুত স্বীকৃতি একটা ছেঁড়া জামা পরা ছেলের জন্য অপ্রকাশিত হলেও বাস্তব। আর আনিশা, সে নিজের ভেতরে একটা চোরাগলির রাগ বয়ে নিয়ে চলে। যে ছেলেটার প্রথম দিনেই তার সৌন্দর্য, তার প্রভাব, এমনকি তার অস্তিত্বকে গুরুত্ব দেয়নি, সে এখন পুরো ডিপার্টমেন্টের আলোচনার কেন্দ্র। এটা সে কিছুতেই মানতে পারে না। আনিশা রাগ সামলে বলে, আমি রাগ করি না, আমি প্রমাণ করতে চাই কে কার থেকে বড়। আবির লাইব্রেরির সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় আনিশা দেখতে পেয়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আজ আনিশার চোখ দুটো অন্যদিক থেকে আলাদা, তার ঠোঁটে একটুখানি নরমতা। এই যে আবির, তোমার লেখা কবিতা খুব ভালো লেগেছে। আবির তাকালো না তার দিকে, শুধু বলে ধন্যবাদ। আনিশা একটু থেমে বলে, তুমি কোথা থেকে এত কিছু ভাবো? যারা জীবনে বড় কিছু হারায়নি তারা প্রশ্ন করে, যারা হারিয়ে বসেছে তারা উত্তর দেয়। ভাবনাগুলো সেই হারানোর জায়গা থেকে আসে। থাকেন যাই। আবির হন হন করে চলে যায়। আনিশা থমকে যায়, সেটা নিজের প্রশ্ন হয়ে দাঁড়িয়ে থাকে। তিথি এসে বলে, আনিশার আগে ঠোঁট কামড়ে বলে, এই ছেলেটা একদম আলাদা, আর ঠিক সেই কারণেই আমি এখন চ্যালেঞ্জ নিয়েছি। আমি ওকে পটাবো, আমি দেখিয়ে দেব ওকে আমি ভেঙে ফেলতে পারি। ভালোবাসা নয়, এটা হবে আমার প্রতিশোধ। আনিশা হাসি, ঠান্ডা হাসি দিয়ে বলে, আমি জানি আগুনে পুড়তে জানি আমি, আবার আগুন নেভাতেও জানি আমি। এরপর থেকে আনিশা মাঝে মাঝে লাইব্রেরির বাইরে আবিরের পাশে দাঁড়ায়, মাঝে মাঝে ক্যান্টিনে তার টেবিলের পাশে বসে। কিন্তু আবির কখনোই তার চোখের দিকে তাকায় না, তার কথার কোনো উচ্ছ্বাস নেই। একদিন আনিশা আবিরকে বলে, তুমি কি মানুষকে বিশ্বাস করো? মানুষের চেহারায় মুখোশ থাকে, মুখোশ বিশ্বাস করলে ঠকতে হয়। আনিশা কাঁপে, সে বুঝে যায় এই ছেলেটা সহজ নয়, কিন্তু তবুও সে পিছু হাঁটবে না। সেদিন রাতে আনিশা ঘরে বসে ফোনে তিথিকে বলে, হ্যাঁ আমি ঠিক করছি, আমি ওর সাথে এমন বন্ধুত্ব করব, এমন করে কাছে যাব যেন ও নিজেই ভালোবেসে ফেলে। তারপর আনিশার ঠোঁটে হিংস্র হাসি, তারপর ছ্যাঁকা। ক্যাম্পাসে আনিশা এখন প্রায়শই আবিরের সাথে দেখা করে। লাইব্রেরির এক কোণে, ক্লাসের ব্রেক টাইমে কিংবা ক্যান্টিনের পাশে। আনিশার চোখ থাকে নরমতা, কথায় আদর, এবং এমনভাবে সে আবিরের কাছে টানছে যেন বহুদিনের এক হারানো মানুষ ফিরে পেয়েছে সে। আবির বুঝে উঠতে পারে না সবটা সত্যি কিনা, কিন্তু একদিন আনিশা তার হাত ছুঁয়ে বলে, আবির, তুমি যদি চাও আমি তোমার পাশেই থাকবো, সবার বিরুদ্ধে গিয়েও। তুমি শুধু আমাকে ভালোবাসো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আবির চুপ করে থাকে, তার চোখে জল এসে পড়ে। সে জানে না এই ভালোবাসা কিভাবে পেল সে, কিন্তু পেয়েছে বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? জানি না, তোমার সাথে ঘুরতে ঘুরতে তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখো না, আর কেউ তোমাকে র্যাক দেয় না, কিছু বলে না, সব আমার জন্য। আচ্ছা দেখি। আবির চলে আসে। সেদিন রাতে আবিরের মেঝের বিছানায় শুয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, মা জানো কেউ আছে যে বলে আমি ভালো, বলে পাশে থাকবে। মা আমি ভয় পাই, কারণ আমি তো কখনো ভালো কিছু পাইনি। ভালোবাসতেও যে ইচ্ছে করে, পড়তে পারি না, কেবল মেয়েটার কথা মনে পড়ে। মা। আবিরের চোখে ঘুম নেই, কিন্তু হৃদয়ে জন্ম নেয় অদ্ভুত রঙের এক স্বপ্ন, যেখানে কেউ তাকে ছোটবেলায় বলে না, বরং ভালোবাসে। আবির সিদ্ধান্ত নেয় সে আনিশাকে ভালোবাসবে। পরদিন ভার্সিটিতে এসেই আবিরের সামনে আনিশা এসে বলে, কি ভাবলে বলো? তুমি কি সত্যি ভালোবাসো? বিশ্বাস হয় না? কেউ তো জানে না। ও এটা, দাঁড়াও। আনিশা ব্যাগ থেকে একটা ব্লেড বের করলো, তারপর হাতের কাছে নিয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, আমি আবিরকে ভালোবাসি।
আবির সাথে সাথে ব্লেড কেড়ে নেয়। আনিশা দেরি করে না, জড়িয়ে ধরে আবিরকে। শুরু হয় তাদের বিশাল প্রেম। ক্যাম্পাসের সকলের সামনে আনিশা আবিরের হাত ধরে হাঁটে আর বলে, তোমার চোখের গভীরতা আমাকে খুব টানে আবির। আমি জানি তুমি আমার মতো কাউকে পাওয়ার যোগ্য। আমি তোমার সাথে থাকতে চাই সব সময়। সবকিছু ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। ওদের দেখে রাব্বি বলে, আরে আনিশা, সেই আনিশা তুমি যে ছেলেদের পাত্তা দেয় না, অথচ এই খ্যাত ছেলের প্রেমে পড়লো। আবির হাসে না, কাঁদেও না, শুধু চুপচাপ আনিশার দিকে তাকিয়ে থাকে। তার ভিতরে সেদিন যেন একটা যুদ্ধ থেমে যায়। আনিশা এবার গেম প্ল্যান বদলায়। সে ঠিক করে কোনো হটকারিতা নয়, এবার সংলগ্নতা, মুখের ধাক্কা নয়, মায়ার ফাঁস। আবির বিশ্বাসের জোগাতে ক্লাসে, লাইব্রেরিতে, ক্যান্টিনে, মানে আবির যেখানে থাকে আনিশা আজকাল সেখানেই উপস্থিত থাকে। ছাত্রছাত্রীদের কাছে আনিশা আবির হট টপিক। কেউ কেউ তো ওদেরকে সামনে পেলেই বলে, আনিশা এখন আবিরের পিছে পিছে ঘোরে, অদ্ভুত না? মানে আগে যাকে আনিশা কিছু বললেই ছেলেরা পাগলের মতো ছুটতো, এখন সে নিজে কারো পিছনে ছোট। আবির এখন ঢাবির অলিগলিতে গুঞ্জনের চেয়েও বেশি কিছু। আনিশা মাঝে মাঝে আবিরকে চা খাওয়ার কথা বলে। আবির কখনো রাজি হয়, কখনো হয় না, কারণ বিল দেওয়ার মতো তো কিছুই থাকে না ওর কাছে। একদিন সন্ধ্যায় চারুকলারের সামনে তার পাশাপাশি বসে। গাছে পাখির ডাক, বাতাসে হালকা ধুলোর গন্ধ। আনিশা বলে, তুমি জানো, তুমি হয়তো আমাকে অপছন্দ করতে পারো, কিন্তু আমি একসময় তোমার মতো কাউকে কল্পনাও করিনি, কিন্তু এখন ভালোবেসে ফেলেছি। তুমি যা চাও তা পেতে অভ্যস্ত, আমাকে পাওয়ার মতো কিছু নয়। আনিশা চুপ করে থাকে। এই ছেলেটা যেন তার সমস্ত কল্পনা ভেঙে দিচ্ছে। বাড়িতে এসে আনিশা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলেটা এখন আমাকে ভালোবাসে, বিশ্বাসও করে। আমি প্রতিদিন ওকে চাইছি। এটা কি সত্যি প্রতিশোধ, নাকি কিছু বদলে গেছে আমার ভিতরে? না, আমি গেমে হারবো না। ওইদিকে আবির ডায়েরিতে লিখছে, যে মানুষটা আমার সব আবেগ ভেঙে দিচ্ছে তার সামনে আমি দাঁড়াতে পারি না। আমি বুঝি না আমি ওকে ঘৃণা করি না ভালোবাসি। কিন্তু ঘটনা বিশাল হয়। রোজ রাতে ক্যাম্পাসের বাইরে লালসে রোডের পাশে তারা হাঁটে। আবির কবিতার লাইন পড়ে শোনায়, যারা হৃদয়ের ভাষা বোঝে না তারা কণ্ঠের শব্দেই প্রেম খোঁজে। তুমি তো মনে হয় চোখ দিয়েই কথা বলো, তবে চোখের ভাষা বোঝা কঠিন। চোখে যারা কথা রাখে তারা ঠোঁট দিয়ে প্রতিশ্রুতি দেয় না। এই কথাগুলোর মধ্যে আনিশা প্রতিদিন ডুবে যেতে থাকে। আবির আর তাকে তাচ্ছিল্য করে না, কিন্তু কাছেও টানে না। এই দূরত্বে আনিশাকে জড়িয়ে রাখে গভীর টানে। আনিশা এখন আবিরকে নিয়ে ভাবে গভীরভাবে। আবির যখন একা থাকে তখন ভাবে, আমি জানি না আনিশা অভিনয় করছে কিনা, কিন্তু আমি জানি আমি আর এই মেয়েকে ঘৃণা করতে পারছি না। ওর হাসিতে আমি নিজের শান্তি খুঁজে পাই। যদি সব মিথ্যে হয় তবু আমি ওকে বিশ্বাস করতে চাই, কারণ আমার জীবনে কেউ এমন করে পাশে দাঁড়ায়নি। আবির বিশ্বাস করতে থাকে সত্যি। ধীরে ধীরে যতটা এক গরিব ছেলে পারে ঠিক ততটাই হৃদয় নিংড়ে আনিশাকে ভালোবাসতেও শুরু করে। নিজের ভেতরের করে প্রতিজ্ঞা, যদি সে থেমে যায় আমি কোনোদিনই ছেড়ে যাব না। একদিন আনিশা আবিরকে বলে, তুমি চাইলে আমার সাথে একদিন গ্রিন রোডে একটা মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ অনুষ্ঠানে যাবে। আমি চাই তুমি ওখানে আসো। তুমি কি আমার সম্মান বাড়াতে চাইছো নাকি আমাকে ব্যবহার করতে? ওখানে আমার মতো মানুষের জায়গা হয় নাকি? গাধা, আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো, কারণ তুমি ছাড়া বাকিদের কণ্ঠে কিছুই সত্যি মনে হয় না। আবির সেই হাসির মানে বোঝে না, তবুও হালকা মাথা নাড়ে। প্রথমবার একসাথে যাওয়ার সম্মতি দেয়। তারপর তাদের সম্পর্কে কিছুদিন চলে যায়। দুজন বেশ ভালোই ছিল। আবির আনিশা বলতে পাগল, আনিশার সাথে সবসময় লেগে থাকে। আনিশা একটা ফোনও গিফট করেছে আবিরকে, সেটা দিয়েই আনিশার সাথে সারাদিন কথা বলে। পড়াশোনার আগে মতো করেই না। হঠাৎ আবিরের জ্বর আসে। 2 দিন ভার্সিটিতে আসতে পারেনি। এর ভেতরে মাসিক এক্সামও হয়। আবির অ্যাটেন্ড করেছিল, কিন্তু আনিশা ফার্স্ট হয়। আবির অনেক পিছিয়ে পড়ে। মন খারাপ করে সেদিন বৃষ্টিতে ভিজেছিল একা, ফলে জ্বর আসে তার। এদিকে আনিশা নিজের গ্যাং নিয়ে ক্যান্টিনে বসেছে। 2 দিন পর ভার্সিটিতে এসে আবির ঢোকে ক্যান্টিনের ভেতর। তার হাতে আনিশার জন্য আনা একটা ছোট্ট উপহার, একটা খোলা চিঠি, একটা ফুল আর একটা চকলেট। আনিশা সেটা দেখে হেসে ওঠে। এই কি, একটা ছেঁড়া খাম, ফুল, চকলেট, এটাই উপহার? প্লিজ আমার লেভেলে আসো আবির। আমি কি এতটাই ছোট লোক সে এসব নিই, বা এসব উপহার আমার সাথে চাই? আবির চুপ থাকে। চারপাশে সবাই হাসছে। আবির বুঝতে পারছে না আনিশা হঠাৎ এইভাবে কেন কথা বলছে। 2 দিনে কি এমন হলো? আবির জানতে গিয়ে থেমে যায়। আনিশা আবিরের সামনে দাঁড়িয়ে বলে, শোন কাওয়ার্ড খ্যাত, তোকে আমি ভালোবাসি বলেছিলাম মজা করার জন্য, বা বলতে পারিস সুবিধা নেওয়ার জন্য, এক প্রকার প্রতিশোধ। তোর সাথে যখন ভালোবাসার অভিনয় করতাম, যতবার তুই আমার হাত ধরতি, আমার কাছে আসতি, আমি বাড়িতে গিয়ে গোসল করতাম ততবার।
তোর মতো খ্যাত ছোট লোক গরিব ছেলে আমার মতো মেয়ের আশেপাশে থাকাটা তোর যোগ্যতা দূর, তোর কল্পনাতেও থাকবো না। তুই ভালোবাসাকে সত্যি ভেবে নিয়ে কত ভালোবাসা দেখালি। আহা, আমার মতো মেয়ে তোর মতো ছেলের প্রেমে পড়ে নাকি? তুই জানিস নিজের জায়গা কোথায়? এক মুহূর্ত পুরো ক্যান্টিন চুপ। হাবার শব্দ থেমে যায়। আবিরের চোখে জল আসে না, কিন্তু চোখ দিয়ে যেন অপমানের আগুন ঝরছে। সে দাঁড়িয়ে থাকে স্থির, তার শরীর কাঁপে কিন্তু মুখ না। রাব্বিরা বলে, ভাই খুব খারাপ করলো আনিশা, ছেলেটা তো এমন না, সে তো আরও অপমান হওয়ার যোগ্য। কেউ আবিরের কাছে আসে না। আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়। তার পায়ের শব্দ যেন দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত ফেলে, হতভম্ব এক শহরের হৃদয়ের মতো। সে পিছিয়ে ফিরে তাকানোর সাহস পায় না। আবির দৌড়ে চলে আসে, রুমের দরজা আটকে বসে থাকে। সেদিন রাতে আবির কাঁদে না, শুধু জানলার দিকে তাকিয়ে থাকে। মায়ের ছবির পাশে রাখা চিঠিটা ছিঁড়ে ফেলে না সে, জীবনের মতো জমিয়ে রাখে ভেতরে। বুকের ভেতর একটা কিছু মরতে থাকে। সে জানে কিছু একটা বদলে গেছে চিরতরে। সে আর আগের মতো হতেই পারবে না। 2 মাস পেরিয়ে গেছে, ক্যাম্পাসে আবির নেই। আগের মতো লাইব্রেরির কর্নারে বসে বই পড়ে না, নেই। ক্লাস শেষে টেবিলের এক কোণে বসে থাকে না কেউ, নেই তার অচেনা হাসিটাও। সেটা যেটা একদিন আনিশাকে কিছু না বলেই অনেক কিছু বলে ফেলেছিল। প্রথম দিকে কেউ খেয়াল করেনি আবির আসছে না। কেউ কখনো ভাবে না এই ছেলেটা সবসময় নিজের মতো করে থাকতো, সে একদিন হঠাৎ হারিয়ে যাবে আর সবাই খুঁজবে। কিন্তু হ্যাঁ, এবার খুঁজছে সবাই। সেই বিখ্যাত সেমিনারের পর আবির এক ধাক্কায় পরিচিত হয়ে যায় পুরো ভার্সিটিতে। তার বক্তৃতার ভিডিও ক্লিপসও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। সেখানে সে বলেছিল, যে মানুষ তার হৃদয়ের ভার বইতে পারে না সে পৃথিবীর কোনো ভারই বইতে পারে না। আমি বিশ্বাস করি পৃথিবী পাল্টায় না কথায়, পাল্টায় নীরবে, ছোট ছোট আচরণে। 1 কাপ চা এগিয়ে দেওয়ায়, কোনো নির্জন দুপুরে কারো পাশে চুপচাপ বসে থাকার সাহসে। এই কথাগুলো মুখে মুখে ফিরতে থাকে। শিক্ষকদের প্রিয় তালিকায় উঠে আসে আবিরের নাম। অথচ সে নিজেই যেন সরে গেল দৃশ্যপট থেকে। প্রথম দিকে আনিশা খুশি ছিল, ভাবতো আবির চলে গেছে, ভালো হয়েছে, হয়তো তার অবহেলায় কষ্ট পেয়েছে। কিন্তু তখনও তার মধ্যে অহংকারটা ছিল। আবিরের মতো একটা সহসাই হলো আমাকে এড়িয়ে যাবার, এমন ভাবনায় ঘুরতো মাথায়। কিন্তু ধীরে ধীরে আনিশা অনুভব করে সব কিছু বদলে গেছে। ক্যাম্পাসে সবাই এখন আবিরকে নিয়েই কথা বলে, আনিশাকে নিয়ে নয়। যারা একসময় আনিশাকে ঘিরে থাকতো তারা এখন আবিরের গল্প করে। আবির বলেছিল, আবিরের মতামত ছিল আবিরকে নাকি দারুণ কবিতা লেখে। আনিশা ভার্সিটির লাইব্রেরিতে এসেছে। সেই পুরনো কর্নারে গিয়ে দেখে চেয়ারে ধুলা জমেছে, আবির বসে নেই। চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে ওঠে। কেন যেন বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে ওর। সে নিজেকে প্রশ্ন করে, আবির কি সত্যি চলে গেল আর কখনোই আসবে না? সে নিজেকে প্রশ্ন করে, কিন্তু একটা ঘটনা যেন সব কিছু বদলে দেয়। এক রাতে আনিশা ও তার বাবা গাড়িতে করে ফিরছিল একটি অনুষ্ঠান থেকে। রাস্তা অনেকটা নির্জন, চারপাশে অন্ধকার। হঠাৎ কয়েকটা বাইক এসে গাড়িটিকে ঘিরে ফেলে। মুখোশধারী কয়েকজন লোক গাড়ির দরজা খুলে টেনে বের করে আনিশার বাবাকে। তাকে বেধড়ক মারতে থাকে। আনিশা চিৎকার করলেও কেউ শুনছে না। ফোন কেড়ে নেয়। চিৎকার বন্ধ করতে তার মুখে কাপড় চেপে ধরে। এরপর কয়েকজন টেনে নিয়ে যেতে থাকে আনিশাকে। ঠিক তখনই একটা কণ্ঠ শোনা যায়, এই যে ভিলেন মেয়েটার গায়ে হাত দেবে না কেউ। একটা ছেলে পেছন থেকে কথাটা বলল। সবাই তাকায়। আবির দাঁড়িয়ে আছে। আনিশাও দেখতে পায় তাকে। আবির ধীর পায়ে এগিয়ে আসে। আবিরের গায়ের গঠন আগের থেকে অনেকটা পাল্টে গিয়েছে। গলায় রক্ষতা, চোখে ধ্বংস, পোশাকটাও বেশ স্টাইলে পরা। কে রে তুই? পরিচয়টা কারো মুখ থেকে নয়, পত্রিকার পাতায় ছাপা হলে জেনে নিস কে আমি। ছাড় মেয়েটাকে। একটা ছেলে এগিয়ে আসে আবিরের কথা শুনে। আবির ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে পায়ের রানের ভিতর ঢুকিয়ে দেয়। ছেলেটা চিৎকার করে পড়ে যায়। ছেলেগুলো পিস্তল বের করে। আবির এগিয়ে এসে ছুরি দিয়ে সে একাই একের পর এক ছেলেকে মাটিতে ফেলে দেয়। কেউ গলায় ছুরি ধরে আবির তার কবজি মুছড়ে ফেলে। কয়েক মিনিটের মধ্যে সব ছেলেগুলো কাবু করে ফেলে সে। আনিশা দৌড়ে আসে আবিরের কাছে, আবিরকে জড়িয়ে ধরে। আবির, তুমি এসেছো? আমার বাবা। আবির আনিশাকে ছাড়িয়ে নিয়ে তার বাবার কাছে আসে। আবির নিজেই আনিশার বাবাকে কাঁধে তুলে নেয়। আনিশা নিজেই গাড়ি ড্রাইভ করে। পেটে তার ছুরি লেগেছে। দ্রুত গাড়ি চালিয়ে তাকে আনা হয়েছে কাছের হাসপাতালে। আবিরের রক্তে ভেজা শার্ট, তার চোখে মুখে একটা আগ্রহ। আনিশার বাবার কিছু যেন না হয়। আনিশার বাবাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। ওরা দুজন দাঁড়িয়ে আছে দরজার পাশে। আবির বসে একটা চেয়ারে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে আনিশা। বুঝতে পারে কেউ একজন চুপচাপ তার হয়ে লড়ে যাচ্ছিল এতদিন। তাকে দূর থেকে দেখেছিল আবির গোপনে। আবির ছিল সেই নীরব পাহারাদার। আবির তারপর তার সঙ্গে কথা বলেনি। হঠাৎ আবির আনিশার কাছে আসে। আবির বলে,
আপনার বাবাকে আইসিইউতে রাখা হয়েছে, কিছু হলে ডাকবেন। তারপর আবির ধীরে ধীরে চলে যায় সেইখান থেকে। সেই রাতে আনিশা প্রথমবার সত্যিকারের ভালোবাসায় কাঁদে। তার ভেতর গড়ে ওঠা অহংকারগুলো একে একে ভেঙে পড়ে। আবির চলে যাবার পর বুঝতে পারে ভালোবাসা কতটা নিরীহ হতে পারে। কয়েক সপ্তাহ পরেই ক্যাম্পাসে আসে একটি নতুন মেয়ে। ক্যাম্পাসে নতুন মেয়েটার ঘোরাফেরা করছিল কয়েকদিন ধরে। লম্বা সামলা, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক তার। তাকে দেখে বোঝা যায় সে কোনো সাধারণ মেয়ে নয়। নাম জারা হাওদার। পরিচয়ে বলে, আমার বাবা একজন ব্যবসায়ী, সদ্য ঢাকায় এসেছে, ট্রান্সফার স্টুডেন্ট। কিন্তু তার চেহারায় কিছু একটা রহস্য থাকে, এমন কিছু যেটা মুখে বলা যায় না, যেন চোখের পিছনে ছায়া, কণ্ঠের ভিতর বিষ। এদিকে সেই ঘটনার পর আবির ভার্সিটিতে আসে, তবে আগের মতো গরিবের জামা কাপড় পরে না, আগের মতো খ্যাত হয়ে না। শেষে বাইক করে, গায়ে তার দামি পোশাক। 2 মাসে আবিরের এত পরিবর্তন ভাবতে পারছে না কেউ। যারা চুপি চুপি লক্ষ্য করে এই ক্যাম্পাসের সবচেয়ে সবার মুখে যে ছেলেটার নাম, সেই আবির। আবির সে এখন একেবারে অন্যরকম। 2 মাস ধরে সে যেন এক অদ্ভুত নিষ্প্রিয়তায় হারিয়ে গিয়েছে। কারোর সাথে কথা বলে না, ক্লাস শেষ করে সোজা চলে যায়, আড়ালে খোঁজে, কারো দিকে তাকায় না। তবু একটা ছায়া পড়ে তার চলাফেরায়, এবং সেই ছায়ার পেছনেই যে আনিশা, সে যারা খুব দ্রুতই বুঝে যায়। আনিশাও এখন আর আগের মতো নেই। সে যে মেয়েটা সব একসময় আবিরের উপস্থিতিতে পাত্তা দিত না, ঠোঁট বাঁকিয়ে ছেলেটাকে অপেক্ষা করতো, সেই এখন অস্থির হয়ে খোঁজে তার একটু মনোযোগ, একটু পেন ফেল দেওয়ার অজুহাতেও আবির এর কাছে যাওয়া, ক্লাসে তার পাশে বসার চেষ্টা, লাইব্রেরিতে একসাথে বই পড়ার বাহানা, সবই যেন কাছা, কিন্তু মায়াবী প্রচেষ্টা চলমান। কিন্তু আবির সে ভেঙে গেছে ভেতরে ভেতরে। ভেবেছিল আনিশার জন্য যা করেছে সেটা অন্তত মনে রাখবে সে, কিন্তু এখন সে নিজেকে গুটিয়ে ফেলে। ভালোবাসার জায়গা থেকে বেরিয়ে এসেছে একটা শীতল দেওয়ালের গড়ে তুলেছে আনিশার চারপাশ। আর তখনই যারা সেই ফাঁকা জায়গায় প্রবেশ করতে চায়। আবির, একটু শুনবি? বলুন। বলছি, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? ভুল তো কিছুই ছিল না, কেবল আমি আমার অবস্থানটা বুঝতে পারিনি। প্লিজ আবির। আবির কিছু বলে না, আর আনিশাও কিছু বলতে দেয় না। আবির চলে যায় আসে। আনিশা আবিরকে ডাকতে যাবে, এমন সময় যারা আসে আনিশার সামনে। আনিশাকে বলে, ছেলে মানুষ জেদি হয়, রাগীও হয় বেশ, তবে ওদের মন অনেকটা নরম, তাকে সহজে পাবে না, বুঝেছি। কিন্তু আগে তার কাছে তোমার নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। কে তুমি? নতুন মেয়ে যারা, সব দেখলাম, বুঝেছো? আমি যা বলবো তা যদি পারো তবে তাকে পাবে। কি বলছো? হ্যাঁ, চলো তোমাকে বলি। যারা এই সুযোগটাই খুঁজছিল, সে আনিশার সাথে বন্ধুত্ব করতে চায়। আনিশা প্রথমে আগ্রহ না দেখালেও যারার স্মার্টনেস, স্টাইল ও গল্প বলার গুণ তাকে আকৃষ্ট করে। বিশেষ করে আবিরের বিশেষ টিপস তাই বলে। আনিশা, তুমি কি আবিরকে চাও? আনিশা প্রথমে চমকে ওঠে, তারপর কিছু না বলে শুধু চোখ নামিয়ে ফেলে। যারা হাসে। ছেলেটার ভেতরে আগুন আছে, কিন্তু সেই আগুন তোমায় ছোঁয়ায় নিভে গেছে, হয় তুমি এখন সেটা ফেরত পেতে চাও। আনিশা রাগ করে না। যারার সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। যারার গল্প, তার হিউমার, তার পজিটিভিটি সব কিছুই আনিশার মাঝে একটা নতুন প্রাণ ফেরায়। যারা আস্তে আস্তে আবিরের দিকেও এগোতে থাকে, তাকে ক্যাফেটেরিয়ায় চা অফার করা, একদিন ক্লাসে বই পড়ার সময় পাশে বসা। যারা আবিরকে বলে, তুমি কি সব সময় এত চুপচাপ থাকো, নাকি শুধু কিছু মানুষকে ইগনোর করো? সবাইকে একরকম দেখি না, কেউ কেউ আগুন ছুঁয়ে চলে যায়, কেউ ছায়া হয়ে পাশে থাকে। তুমি আমাকে কোন দলে ফেললে? আবির এবারও কিছু না বলে উঠে চলে যায়। তবুও যারা দেখে তার কথা, আবিরের চোখ এবং মুহূর্তেই থেমে যাওয়া। আসলে যারা কার, তার আসল পরিচয় কেউ জানে না। সে সেই ভয়ঙ্কর গ্যাং লিডারের বোন, যারা 1 মাস আগে আনিশা ও তার বাবার উপর হামলা চালিয়েছিল। তার ভাই এই শহরের অপরাধ জগতের ভয়ঙ্কর একটি মুখ, জাহেদ হায়দার। আবিরের হাতে তার ভাইয়ের লোকদের একজন প্রায় মারা যায় সেই রাতে। তখন থেকেই তাদের পরিবার আবির আর আনিশার শাস্তি দেওয়ার পরিকল্পনা চলছিল। কিন্তু শাস্তি মানে কেবল খুন নয়, আরও ভয়ঙ্কর কিছু, যাকে বলে মানসিক ধ্বংস, বিশ্বাস ভাঙা, ভালোবাসার ছলনা, সমাজে অসম্মান। আর সেই দায়িত্বেই এসেছে যারা। সে চায় আনিশা আর আবিরের মাঝে প্রেম হোক, একটু একটু করে একে অপরের ভিতরে ঢুকে যাক, তারপর হঠাৎ ছুরির মতো কেটে ফেলবে সম্পর্কের একটা মাইন্ড গেম খেলে। যারা আজকে আবিরের পাশে এসে বসেছে। তুমি জানো, আমি প্রথম যেদিন তোমায় দেখেছি, তোমার চোখের ভিতরে এমন কিছু দেখি যা ভয় পাই। ভয়টা যদি সত্যি হয় তাহলে তুমি কাছে আসতে পারবে না। ভয় শুধু দূরে ঠেলে দেয় না, কখনো কখনো খুব কাছে
টেনে নেয় আবির। যদি বলি কাছে থাকতে চায়, কি করবে? আনিশা তো খারাপ ছিল, আমি অত্যন্ত সেরকম না। আবির কিছু না বলে চুপচাপ চলে আসে সেইখান থেকে। আনিশার সাথে দেখা হয় আবিরের। আবির, কিছু দরকারি কথা ছিল। আমার তোমার সাথে কথা নেই। আবির, বাবা তোমাকে দেখতে চেয়েছে। আর শোনো, আমি তোমাকে এখন ভালোবাসি। বিশ্বাস করতে বলবো না, কিন্তু আমি আর আগের মতো নেই। আমি তোমার মিসিংনেসে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অনুপস্থিতি কি আমাকে শিখিয়েছে আমি আসলে অহংকারী ছিলাম। বন্ধুদের সাথে মিশে তোমার উন্নতি দেখে আমি জেলাস হয়ে গিয়েছিলাম। আমাকে কি আর একটাবার সুযোগ দেওয়া চায় না আবির? আমি সত্যি বলছি, তোমাকে কখনো ঠকাবো না। যদি ঠকাই, তবে আমাকে তুমি মেরে ফেলো। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। যারা আড়ালে সবকিছু শুনেছে, তার ঠোঁটে মিশ্র এক হাসি ফুটে উঠেছে, যেন আনন্দ আবার হিংস্রতা। ডিপার্টমেন্টের করিডোর জুড়ে হঠাৎ থেমে গেল শব্দ। চোখে মুখে কাপড় জড়ানো এক দৃশ্য দাঁড়িয়েছিল মাঝপথে। আবির এক হাতে একটা বই ধরে রেখেছে, অন্য হাতে তার কাঁধে রাখা জারার ব্যাগ। পাশে দাঁড়িয়েছে যারা, নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। আরেকটু দূরে দাঁড়িয়ে বোকার মতো তাকিয়ে আছে আনিশা, অদ্ভুত চোখ, বিস্ময়, চোখে চাপা এক যন্ত্রণা। আনিশার মনে হলো চারিদিকে হেঁটে যাচ্ছে, সবাই থেমে গেছে, যারা পুরো বিশ্ববিদ্যালয়ের সময় থেমে গিয়েছে এই দৃশ্যের জন্য। যারা হালকা হেসে বলে, আবির আসো, আমরা একটু লাইব্রেরিতে ঘুরে যাই, নইলে পরের প্রেজেন্টেশনটা ভালো হবে না। আবির মাথা নাড়ায়, চোখে কোনো ভনিতা নেই, কোনো অহংকার নেই, শুধু স্বাভাবিক এক নম্রতা। ঠিক আছে, চলো। আনিশা কোনো কথা বলো না, শুধু চোখের পাতাগুলো একটু ভারী হয়ে গেল ওর। সেই দিনের সেই মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো ভার্সিটিতে, সবার মুখে মুখে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যথা তখন আনিশার জন্য এই নয় যে আবির তার কথা শুনে না, বরং পুরো বিশ্ববিদ্যালয় তাকে আর চিনেই না। সে যাকে একসময় নিজের ঘৃণ প্রতীক বানিয়ে রেখেছিল, আজ তার সামনে সবাই এত উন্মাদনা, এত স্বীকৃতি, এই বিষক্রিয়া তাকে ভেতর থেকে পড়িয়ে দেয়। আনিশা ফিরে এসে তার ঘরের আয়নায় তাকিয়ে চুলে হাত বুলাচ্ছে। মনে পড়ল আবিরের সেই কথাগুলো। তুমি হয়তো আমাকে বোঝো না, আমি তোমার কাছে কিছু দাবি করি না, শুধু এতটুকু চাই, অপমান করো না। আজ আবির অপমান করছে না, তবে পাত্তাও দিচ্ছে না তাকে। এটা যেন তার চেয়ে বেশি ভয়ঙ্কর। পরদিন সকালে আনিশা খুব সাজগোজ করে ক্লাসে আসে, চোখে কাজল, ঠোঁটে হাটকা লিপস্টিক, চুল খোলা। ক্লাসে আবির আগে থেকেই বসে আছে যারার সঙ্গে। আনিশা এসে সরাসরি আবিরের পাশে বসে পড়ে। আবির একটু তাকালো, আবার বইয়ের দিকে ফিরে গেল। আবির, মনে আছে আগে আমি তোমার পাশে বসতাম? সব মনে রেখে লাভ নেই। যারা তাকায় একবার, বুঝে নেয় আবির চুপচাপ হলেও কথা দিয়ে কথা কাটায়। আনিশার একটু অস্বস্তি হয়, কিন্তু সে থেমে যায় না। ক্লাস শেষে বলে, আবির, কি ভাবলি আমার কথা? সময় পাইনি ভাবার। আবির, তুমি অনেক বদলে গেছো। তা ঠিক, এখন কেউ অত্যাচার করে না আমার উপর। আবির চলে যায়। যারা আনিশার কাছে আসে, আনিশাকে বলে, তুমি কি জানো আবির তোমাকে এখনো ভালোবাসে? আনিশা চমকে তাকায়। যারা চোখ সরিয়ে জানলার বাইরে তাকিয়ে বলে, তুমি হয়তো ভাবছো আমি তাকে পছন্দ করি। হ্যাঁ, করতাম, এখনো করি, কিন্তু আমি জানি তার চোখে একটাই মেয়ে, আর সে তুমি। আনিশার চোখে জল জমে। সে বলে, তুমি এসব মিথ্যা বলছো। না, সব সত্য। আনিশা তবুও নিজেকে বোঝাতে পারে না। চলে আসে সেইখান থেকে। রাতে আনিশা আবিরকে মেসেঞ্জারে একটা লম্বা মেসেজ পাঠায়। তুমি বদলে গেছো, আর আমি প্রতিদিন বুঝছি আমি ছিলাম ভুল। আমি তোমাকে বোঝার চেষ্টা করিনি, আর এখন সবাই যেভাবে তোমাকে চায় সেটা দেখে বুঝি আমি কি হারিয়েছি। তুমি চাইলেই আমি আবার শুরু করতে চাই। এবার আমি তোমার পাশে থাকবো, সত্যিকারের পাশে। প্লিজ, আরেকবার। আবির মেসেজটা পড়ে চুপ করে বসে থাকে। চোখে কেবল একটাই ছবি, আনিশার সেই অপমান করা মুখ, আনিশার সেই চোখে থাকা তুচ্ছতা। কিন্তু একই সঙ্গে আজকে সেই আনিশা কাপা কণ্ঠ ক্ষমা চাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। পরদিন সকালে আবির গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকছে। যারা তাকে দেখে হেঁটে আসে। আবির, আনিশার বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? আবির কিছুক্ষণ চুপ থেকে বলে, ভালোবাসা কখনো প্রতিশোধ নয় যারা, কিন্তু আত্মসম্মান ফেলে দিলে সেটা আর ভালোবাসা থাকে না। তুমি জানো ওর চোখে এখন শুধুই তুমি? জানি, কিন্তু আমি এখন আর কারো চোখ খুঁজে ভালোবাসি না। আমি এমন কাউকে চাই যে আমার চোখে নিজেকে খুঁজে পাই। ওরা দুজন কথা বলতে বলতে ক্লাসের দিকে আসে। ক্লাসে ঢোকার আগে আনিশা আবিরকে দাঁড় করায়। আনিশা বলে, আবির, আমার চোখে এখন কেবল তোমাকেই দেখি। বিশ্বাস করো, আমি বদলেছি। আমাকে একটু সময় দাও। তুমি যদি সত্যি বদলে থাকো তাহলে প্রমাণ দাও।
শুধু মুখে নয়, হৃদয় দিয়ে জানাতে হবে। আবির ক্লাসে আসে। ক্লাস শেষ করে বের হয়। বৃষ্টি শুরু হয় তখন। ক্যাম্পাসের মাঝে আবির একা হাঁটছে। পেছনে ঝিরিঝিরি বৃষ্টি। পেছন থেকে হঠাৎ আনিশা ডাক দেয় আবিরকে। আবির, আবির ঘুরে দাঁড়ায়। আনিশা ছুটে এসে বলে, তুমি একা হেঁটে যাচ্ছ কেন? কারো হাত ধরার সাহস পাইনি। তাছাড়া আমার হাত ধরলে কারো আবার গোসল করা লাগতে পারে। ভুল হয়েছে তো আমার, মেনে নিচ্ছি সব। এবার সাহস করো, আমি হাত বাড়িয়েছি, তুমি নিচে ধরো। আবির তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে হাতটা ধরে। সেই মুহূর্তে ক্যাম্পাসের বাতাসে একটা নতুন গল্প শুরু হয়। একটি হাত ধরা মানেই কখনো কখনো পুরনো পৃথিবী ধরে ফেলা। যারা সব কিছু দেখে। সে ফোন বের করে তার ভাইকে জানায় আসল কাজ শুরু করতে। রাতে আবিরকে ফোন করে যারা। হ্যাঁ আবির, বলো। একটা কাজ করে দিবা? হ্যাঁ, কি কাজ? আমাকে নিয়ে আনিশার কাছে মিথ্যা বলতে হবে। আনিশাকে বলবা আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এতটুকু বলবা। দেখি সে আমাকে এখন সত্যি কতটা ভালোবাসে। আচ্ছা। যারা ফোন কেটে হাসতে শুরু করে। কার জন্য মাইন্ড গেমটা আরও সহজ হয়ে গিয়েছে। পরদিন আনিশার কাছে আসে যারা। আনিশা মুচকে আসলো। যারা মন খারাপের ভাব নিয়ে থাকে। তোমার কি মন খারাপ? না মানে একটা জিনিস জানতে পারছি, সেটা ভেবে মন খারাপ। কি জিনিস? তুমি জানো না? কিসের কথা বলছো? তুমি কি সত্যি জানো না? কি জানবো? আবির বিষয়ে। আবির? সে আবার কি করেছে? সে 2-3 মাস ভার্সিটিতে আসেনি। সে ছিল আমাদের বাড়িতে। আমার সাথে ওর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেটার থেকেও বড় কথা, ও জেলে গিয়েছে। আমার বাবা তাকে বের করে আনে। কি মানে? কি কি বলছো তুমি? সত্যি বলছি। আবির তোমার সাথে এখন তেমন কথা বলে না, আমার জন্য। সে জেলে ছিল কাউকে অপহরণের জন্য। ও, এই জন্যই বলি আবির এত দামি পোশাক, এত দামি বাইক কই পেল? আবির এবার আমাকে ঠকালো। যারা আবিরকে কিছুটা পছন্দ করে সেটা আনিশার কাছে এইভাবেই বলেছে। যারার ভাই আনিশার বাবার রাজনৈতিক ব্যবসায়িক শত্রু। অনেক কোটি টাকা ট্রেন্ডার যায় আনিশার বাবার কাছে। তাই ওরা চেয়েছিল আনিশার বাবাকে মেরে আনিশাকে তুলে নিয়ে যেতে। মাঝখান থেকে আবির এসে সব নষ্ট করে দেয়, কিন্তু কেউ জানে না যারা সেজে প্রতিশোধ নিতে। কারণ তার ভাই আহত অবস্থায় জেলে গেছে, আর সেটা করেছে আবির। যারা যখন বুঝতে পারে তার কথার কাজ হচ্ছে, তখন আরও প্ল্যান বদলায়। এবার সে আবিরের নামে বড় কিছু ছড়ায়। একদিন হঠাৎ আনিশার সামনে হাজির হয় এক মেয়ের ছবি। মেয়েটা কাছে, পাশে যারা দাঁড়িয়ে। ক্যাম্পাসে লেখা, আমার সঙ্গে যা হয়েছে আমি তা ভুলতে পারবো না। আবির আমাকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আনিশা ভেঙে পড়ে। আবিরের মুখ তার সামনে ঘুরতে থাকে। যেই মানুষটা নিজের দুঃখ কাউকে বোঝায় না, সে কি এমন করতে পারে? কিন্তু প্রমাণ জালিয়াতিতে ভরা। ভিডিও ফুটেজ, ভয়েস রেকর্ড, সবকিছু সাজানো। আনিশা ছুটে আসে আবিরের কাছে। আবিরকে বলে, এসব কি আবির? কোন সব? তুমি কিছু জানো না? যারার সাথে তোমার সম্পর্ক ছিল, এই জন্যই যারা তোমাকে নিতে এখানে এসেছে। তুমি টাকা, বাইক এসব পেয়েছো কোনো মেয়ের অপকার করে। ছি আবির, আমি ভাবতেই পারিনি তুমি এমন করবে। এগুলো তোমার বিশ্বাস হয়? বিশ্বাস হতো না যদি না আজকে একটি মেয়ে লাইভে এসে তোমার নামে তোমার ছবি, ভিডিও রেকর্ডিং সব কিছু তোমার বিরুদ্ধে। তুমি মেয়েটাকে ধর্ষণ করতে চেয়েছো। যারা ঠিকই বলে তুমি আর আগের মতো নেই, তুমি বদলে গেছো। আমি তোমাকে পুলিশে দেবো আবির। আনিশা শোনো। আবির কথা শোনে না আনিশা। সে চলে যায় ওর সামনে থেকে। আনিশা নিজে পুলিশকে ডেকে আবিরকে ধরিয়ে দেয়। আবির আনিশার দিকে তাকিয়ে মুচকে আসে। সব মেনে ভালোবাসতে চেয়েছিলাম আনিশা, কিন্তু তুমি বিশ্বাস করনি। সেটাই কষ্ট হয়ে দাঁড়ালো আবার। গোধূলির আলো গাঢ় হয়ে আসছে। কারাগারের লাল ইটের দেওয়াল যেন সেই আলো গিল নিচ্ছে। শহরের গুঞ্জন থেমে গেছে নীরবতার নামে। কারাগারে তা চিরকালীন। এখানে পাখিরা আসে না, বৃষ্টি এলেও রোমান্টিক লাগে না। এখানে আসা মানেই মৃত্যুর স্বাদ নিচ্ছে। সে জানে সে নির্দোষ, তবুও তার হাতে হ্যান্ডকাপ, চোখে হতাশা, এবং বুকের ভেতর যেটা সবচেয়ে বেশি বাজছে সেটা হলো আনিশা এখনও তার পাশে নেই। সে কি তাকে বিশ্বাস করছে না? আবিরের জেলে থাকার একজন কথাটা বলল। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে। অন্যদিকে আনিশা দিনের পর দিন গৃহবন্দী। সে আর ইচ্ছে করে বাড়ি থেকে বের হয় না। যাকে এবার সে মন থেকে ভালোবাসতে শুরু করলো, সে তার বিশ্বাস নষ্ট করলো। কিন্তু তবুও যেন আবিরের একবার দেখার জন্য মনটা বারবার কেঁদে ওঠে। মায়ের চোখের নজরদারি, সাংবাদিকের তীব্র কৌতূহল আর সমাজের বিষাক্ত কানাকানিতে তার নিঃশ্বাস নাভিশ্বাস হয়ে উঠেছে। প্রেম যখন হঠাৎ বিশ্বাসঘাতকতায় ছায়ে ঢেকে যায়, তখন হৃদয়ের সবচেয়ে
নির্ভরযোগ্য জায়গাটা ধ্বংস হয়ে যায়। আবির আর আনিশার সম্পর্ক ছিল ঠিক সেই রকম, যেখানে ভালোবাসা ছিল নির্মল, অথচ ভাগ্য তাদের ঠিক সেই নির্মলতাকে নিয়েই নির্মম খেলায় মেতে ওঠে। আবিরের জীবনটা ছিল লড়াইয়ের মতো। গরিব ঘরের ছেলে, তবুও নিজের পরিশ্রম আর সাহসে এসেছিল ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে। আনিশা ছিল নামকরা কলেজের ছাত্রী, শহরের বিখ্যাত রাজনীতিবিদ মকবুল হোসেনের একমাত্র মেয়ে। তবু কে জানতো একদিন এই দুই বিপরীত মেরুর মানুষ প্রেমে পড়বে। প্রথমে অভিনয় দিয়ে শুরু হলেও সেটা এখন দুজনের মনের গভীরে প্রবেশ করেছে। যারা তার ভাইয়ের জন্য আবির আর আনিশাকে খুঁজে বের করে, তাদেরকে নিয়ে একটা মাইন্ড গেম সাজায়। আনিশা আর আবিরের সম্পর্ক এখনো অটুট, তাই সে চূড়ান্ত প্রতিশোধের পথ খোঁজে। আবিরকে শুধু ধ্বংস নয়, তার ভালোবাসাকে টুকরো টুকরো করে দিবে, সাথে আনিশাকেও বোঝাবে হিসেব নিকেশ। আবির আনিশাকে বোঝাতে চেয়েছিল, সে কিছুই করেনি। কিন্তু আনিশা জারার কথা শুনে আবিরকে বিশ্বাস করতে পারে না। দেয়ালে হেলান দিয়ে আবির এই সবই ভাবছিল। আবিরের জীবন এখন একটা খুঁটখুটে অন্ধকারে পরিণত হয়েছে। সে সিদ্ধান্ত নেয় এখান থেকে বের হবার পর সে কাউকে ছাড়বে না। কিন্তু এখান থেকে বের হবে কি করে? আনিশার বাবা হাসপাতাল থেকে রিলিজ পায়। আবিরের কথা সব জানতে পারে পত্রিকার মাধ্যমে। তিনি কাউকে না জানিয়ে গোপনে আবিরের জেল থেকে বের করে। উপকারের প্রতিদান এইভাবেই দিতে হয়। আবির বের হয় জেল থেকে, চলে যায় তার পুরনো জায়গাতে, যে রুমটাতে আবির থাকতো সেখানে। এখন আবির জেল থেকে ফেরত আসা মানুষ, আগের আবির আর নেই। এখন তার চোখে প্রতিশোধ, তার পায়ের নিচে জ্বলে ওঠা আগুন, আর ঠোঁটে চাপা বিষ, যেন সব কিছু ধ্বংসের ইঙ্গিত দেয়। আনিশার বাবা তাকে কিছু টাকা দেয়, সেটা নিয়ে আবির বেরিয়ে পড়ে সেই মেয়ের উদ্দেশ্যে। সে প্রথম খুঁজে বের করে সেই মেয়েকে, সে ভিডিওতে এসেছিল। লাইভ করে আবিরের নামে মিথ্যে কথা ছড়ায়। মেয়েটা একটা বিল্ডিংয়ে 6 নম্বর ফ্লোরে থাকে। আনিশার বাবা সব ব্যবস্থা করে দিয়েছে। দরজায় কড়া নাড়ে আবির। মেয়েটা দরজা খুলে দেয়। আবিরকে দেখে চমকে যায় সে। ভয়ে চিৎকার দিতে যাবে আবির, তখনই মেয়েটার মুখ চেপে ধরে রুমের ভেতর নিয়ে যায়। মেয়েটা করে। আবির বলে, চুপচাপ বসে থাকবি। যদি চিৎকার করিস তাহলে আমাকে ধর্ষক বলে ভিডিও বানিয়েছিলি না, ওটা এখন তোর সাথে সত্যি হবে। ভাই, আমার সাথে কিছু করবেন না দয়া করে, আমি কিছু করিনি। তোর গায়ে স্পর্শ করার আগে তুই বলবি কে তোকে টাকা দিয়েছে? হ্যাঁ বলবো, আমি কিছু জানি না। টাকা পেয়েছিলাম, কাজ করেছি, আমি কিছুই করিনি। যারা ওই সব করিয়েছে, আমাকে প্লিজ কিছু করবেন না। ঠিক আছে, এই সব কিছু ভিডিও করবি এখনই, লাইভ করবি, আনিশার কাছে যেন পৌঁছায়। আনিশাকে সব সত্য বলবি, নয়তো তোর কি হবে সেটা ভালো করেই জানিস। মেয়েটা আবিরের কথা মতো সব কাজ করে। ভিডিওটা আবারও ভাইরাল হয়। আনিশা ফোন হাতে নিয়ে বসেছিল। পরিচিত পেজ থেকে ভিডিও আপলোডের নোটিফিকেশন আসে। আনিশাটা চেক করে দেখে মেয়েটা বলছে, বন্ধুরা, আমি একটা বড় ভুল করেছি। 2 দিন আগে আমি যে ভিডিওতে এসে বলেছিলাম ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আবির আমাকে ধর্ষণ করেছে, সেসব মিথ্যে। আমাকে আসলে ফারহাজ মানে রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বোন যারা অনেক টাকা দেয়। টাকার বিনিময়ে আমি প্ল্যান সাজাই, আবিরকে ফাঁসিয়েছি। কিন্তু আমার বিবেক যেন আর মানছে না, তাই আজকে সত্য বলে দিলাম। মেয়েটার এমন বক্তব্যে আনিশা যেন চমকে ওঠে। সে আবিরের কথা ভাবতে শুরু করে। এটা সে কল্পনাও করেনি। তবে কি সে আবারও ভুল করলো? রাত গভীর হয়। শহরের এক কোনায় একটা ক্লাবে বসে আছে যারা, হাতে ওয়াইনের গ্লাস, মুখে চিরচেনা ওই ধত্ত। হঠাৎ একটা হালকা ছায়া নেমে আসে তার সামনে। সে চোখ তুলতে দেখে আবির দাঁড়িয়ে আছে, ঠান্ডা চোখ, ভয়ঙ্কর মুখ। যারা উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু তখনই আবির বলে ওঠে, বসে থাকো, তোমার পা কাঁপছে, দাঁড়ালে পড়ে যাবে। তাছাড়া বসে কথা বলা দরকার, প্রায় না খেয়ে এসেছি এতটা পথ। আবির, তুমি? দেখো, আমি তোকে ছুঁইব না, কারণ আমি তোর মতো নোংরা নই। কিন্তু তুই যা করেছিস সব আজ প্রকাশ পাবে। ভিডিওর আসল ফুটেজ, জবানবন্দি সব পাবলিশ হয়েছে। কিন্তু আমার যন্ত্রণা আমি ফিরিয়ে দেব অন্যভাবে। কেন করেছিলি বল? আবির, মাফ করে দাও। আসলে আমার ভাইকে তুমি মেরেছিলে। আমার ভাইকে আমি ভীষণ ভালোবাসি। আমার ভাই আনিশাকে পছন্দ করে। আনিশা আমার ভাইকে কখনো পাত্তা দেয়নি, তাই আনিশাকে তুলে আনতে গিয়েছিলাম। আমি এসে বাধা দিয়েছিলাম। সেই প্রতিশোধে আমি বের হই। জানতে পারি আনিশা তোমাকে ভালোবাসে। প্রথমে ভাবছিলাম আমি তোমাকে ভালোবাসা দেখাবো, তুমি আনিশা থেকে দূরে যাবে, কিন্তু এমন হয়নি। আনিশা তোমার পিছু ছাড়েইনি। তাই প্ল্যান অন্যটা করি, আনিশার কাছে তোমাকে খারাপ বানাই। বেচারি এতটুকুতেই তোমাকে অবিশ্বাস করলো। আমি সুযোগ খুঁজছিলাম কিছু করার, কিন্তু তুমি সেই সুযোগটাও করে দিয়েছিলে আনিশাকে পরীক্ষা করার জন্য। আবির সবকিছু রেকর্ড করে নেয়। তারপর আনিশার ফোনে এইসব পাঠিয়ে দেয়। তখনই আবির বলে, আমি কি খুন করব তোকে, নাকি তুই নিজেই সবকিছু পুলিশকে বলবি? না না, আমি পুলিশকে সব বলবো। আর কথা দিচ্ছি আমি আর কখনো তোমাদের ভিতরে আসবো না।
সে রাতেই যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। শহরের প্রতিটি চ্যানেলে প্রচার হয় আসল সত্য। আবির ফারহাজকে খুঁজে পায় না। এক প্রবাহ পেরিয়ে যায়, ফারাজকে সে কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে আনিশা আবিরকে অনেকবার খুঁজেছে কিন্তু পায়নি। আবিরও নাম্বার কল করেছে, নাম্বার অফ। কি করবে সে বুঝতে পারছে না। আবিরের সামনেই বা কোন মুখে এখন সে যাবে? প্রথমে আবিরের সাথে প্রেমের নাটক, এরপর মন থেকে ভালোবাসা আসার পর এসব সহ্য করতে না পেরে আবিরকে নিজের পুলিশের কাছে দেয় ভুল বুঝে। কি বলবে সে আবিরকে? এরই মধ্যে আনিশার বাবা আনিশার বিয়ে ঠিক করে ফেলে। আনিশা বুঝতে পারে না সে কি করবে। বাবা চায় সে যেন সব ভুলে নতুন জীবন শুরু করে। আনিশা তার বাবাকে কিছু বলতেও পারছে না, তবে ভিতরে ভিতরে ঠিকই পড়ছে। সে এখনো স্বপ্নে দেখে আবিরকে। সে জানে না কেন তার মন বলছে আবির আসবে। ঠিক বিয়ের দিন সব আত্মীয় স্বজন বসে আছে, কনে পক্ষ সাজছে, ঢোল বাজছে। ঠিক তখন দরজায় দেখা দেয় একজন কালো কোট, চোখে চশমা পরা, মুখে ভয়ঙ্কর নির্ভীকতা নিয়ে আবির দাঁড়িয়ে। আবিরকে দেখে সবাই চুপ। আনিশা তাকিয়ে থাকে স্থির চোখে। আবির কাছে এসে বলে, আজ তোমার বিয়ে, কিন্তু বিয়ের আগেই তোমার জানা দরকার ছিল তুমি কি ভুল করেছো। তোমাকে আমি নিতে আসিনি, তবে জানাতে এসেছি সত্যটা। যদিও অনেক সত্যই এখন জেনে গেছো, তবে আরও একটা সত্য আছে। প্রথম যখন তুমি আমাকে অপমান করেছিলে সবার সামনে, তখন নিজেকে সব কিছু থেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম। গ্রামে চলে যাই, মা কয়েকদিন পরেই মারা যায়। ওনার লিভার ক্যান্সার ছিল, আমাকে কখনো জানতে দেয়নি। নিজেকে সামলাতে পারি না, অনেক কষ্ট হয়। তবে জানতে পারি মা বাবা মরার পরই আমার জন্য বাবার থেকে 15 বিঘা জমি আর মায়ের দিক থেকে 5 বিঘা, মোট 20 বিঘা জমি রেখে যায়, যেগুলো আমি বিক্রি করে বিজনেস শুরু করি। শহরে আবার এসেছিলাম পড়াশোনাটা ঠিকভাবে করতে। মায়ের শেষ স্বপ্ন ছিল আমি যেদিন ফিরছিলাম রাস্তায় তোমাদের দেখি, তোমার বাবা আর তোমাকে কারা মেরে তুলে নিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে তাদের থেকে বাঁচাই। ওরা ছিল ফারহাজের লোকেরা। ফারহাজ এখন দেশ থেকে চলে গেছে। ফারহাজের বোন ছিল যারা, সে আমার আর তোমার ভিতরে এসে সব কিছু নষ্ট করে দিতে চেয়েছিল। আমি কোনো ধর্ষক নই, তুমি আমাকে বিশ্বাস করো না, ভালোবাসো না। করে নাও বিয়ে। এ শহর খুবই নিকৃষ্ট, এখানে মানুষকে চেনা হয় পোশাকের মাধ্যমে। গ্রামই ভালো, আমি সেখানে বিজনেস করব। ভালো থেকো, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। মাসখানেক চলে যায়। আবির গ্রামে একটা বিরাট বড় খামার দিয়েছে। আবির এখানে বিজনেস শুরু করে, বেশ ভালোই আছে। নিজের জায়গাতে পুকুর করে মাছ চাষ করেছে। পুকুর পাড়ে বসে থাকে আবির। হঠাৎ সে দেখতে পায় একটা গাড়ি তার বাড়ির দিকেই আসছে। আবির বুঝতে পারে না তারা কারা। আবিরের বাড়ির উঠানে এসে গাড়িটা থামে। গাড়ি থেকে আনিশা আর তার বাবা নামলো। আবির অবাক হয়, তারা এখানে কেন? আবির এগিয়ে আসে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? কেমন আছো আবির? ভালো, কিন্তু তা ওর হাজবেন্ড আসেনি কেন? আবির সব কথা শুনে আনিশার দিকে তাকায়। আনিশা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আনিশাকে বিশ্বাস করতে পারছে না এখন আবির। আনিশা বলে, বাবা তুমি এখানে থাকো, চলো আবির পুকুর পাড়ে যাই। আবিরের হাত ধরে আনিশা পুকুর পাড়ে নিয়ে আসে। আবির আর সে একসাথে বসে। আবির যেন অবাকের কারণে কথা বলতে পারে না। আনিশা বলে, আমি প্রথম থেকেই অনেক জেদি, রাগী আর অহংকারী ছিলাম। কাউকে পাত্তা দিইনি। তোমার সাথেই ভালোবাসার অভিনয় করেছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমার সব কিছু মনে পড়তো আমার। আমি তোমাকে মিস করতে থাকি। একটা সময় অনুভব করি আমি আসলেই তোমাকে ভালোবাসি। এরপর তোমাকে হুট করেই দেখি, তখন অনেক খুশি হয়েছিলাম। তবে নিজের ভিতরে অপরাধবোধ কাজ করছিল। তবুও তোমাকে ভালোবাসার কথা জানিয়েছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি অনেক কষ্টে দিন পার করেছি। তোমাকে আমি ভালোবাসি আবির, তো আমি জানি তুমি আমাকে আর গ্রহণ করবে না, কিন্তু কথা দিচ্ছি আমি কখনো তোমাকে আর অবিশ্বাস করব না। আমাকে কি আরেকবার সুযোগ তো চায় না? আবির আনিশার দিকে তাকিয়ে থাকে। আবিরের চোখে মুখে একটা খুশি ভাব দেখা যায়, কারণ আবির নিজেও আনিশাকে ভালোবাসে। আবির আনিশাকে জড়িয়ে ধরে, আনিশাও আবিরকে জড়িয়ে ধরে। আনিশার বাবা এটা দেখে মুচকি হাসলেন। মেয়ের খুশির জন্য তিনি সবকিছু মেনে নিয়েছেন। ওরা দুজন পুকুর পাড়েই বসে থাকে। আনিশা আবিরের কাঁধে মাথা রেখেছে। আবির আনিশাকে বলছে, তুমি যদি আবার বলো আমি নাটক করেছি তখন? বলবো কেন? আমি যাই না। তুমি চলে যাবে না তো আবার? তুমি পাঠাও। শোনো না, বিয়ের পর বাচ্চা কয়টা নিবা? জানি না। আমি কিন্তু 2টা বাচ্চা চাই। আচ্ছা। দুজনে বসে গল্প করছে। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। বিকালে নরম রোদে আলোয় ওরা যেন ভালোবাসার আলো খুঁজে বেড়াচ্ছে। সমাপ্ত।